ভারত কেন বারবার বলতেছে বিএনপির সাথে, বলতেছে না কিন্তু বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত দল যেই আসুক তার সাথে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, সেটা না বলে তারা বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে ভারত কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো ভারত অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। দ্বিতীয় আর একটা কথা কি বলছেন, যে যদি কারচুপি ইলেকশন না হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে না। সো ভারতে যে প্রিডিকশন করতেছে, ভারত জ্যোতিষীর যে ভূমিকায় আছে, এই ভূমিকাটার কারণেই আমি বলতেছি। এবং আরও একটা জিনিস যেটা আজ পর্যন্ত মানে আমাদের কারো কাছে, জাতির কাছে ক্লিয়ার না, কি সেই অশনি সংকেত ছিল যার কারণে একটা দলের প্রধান এদেশে ফিরে আসতে পারেনি। তা হত্যাযজ্ঞ এগুলো সব হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট। অল আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্ট। কেন এই পার্ট? যে বিএনপির সাথে তুমি যদি বিএনপির কথা না শোনো, বিএনপিকে ভোট না দাও, তাহলে তোমার করুণ পরিণত ওয়েট করতেছে। এটাই 2008 সালে করে আসছে আওয়ামী লীগ। 2008 সালে কি করছে? 2008 সালে এই জনাব তারেক রহমানকে মারছে, মৃত্যু মুখে পতিত করছে, কোকোকে মৃত্যু মুখে পতিত করছে, করে পুরা ভোটারকে দেখাইছে যে বিএনপির এই করুণ অবস্থা, তুমি যদি বিএনপির পক্ষে ভোট দাও তোমারও এই করুণ অবস্থা হবে। আজকে কি বিএনপি সেই সিগন্যাল দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে? তো বড় ভুল হবে। তাহলে বড় ভুল হবে। 2006 সালে মানে 111 থেকে যদি শিক্ষা না নিয়ে আর একটা 111 চিন্তা করে থাকেন, এবং এরকম আর যারা বলতেছেন একজন দুইজন না, প্রতিটা মানুষের প্রাণের মূল্য আছে। আপনি যে প্রাণ তৈরি করতে পারেন না, আপনি সেই প্রাণকে বলতে পারেন না মাত্র 3 জন হত্যা হয়েছে, 10 জন হত্যা হয়নি। আর সেদিনই তো জুলাই বিপ্লব হয়েছে, একজন হত্যা হবে কেন? চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন? আপনাকে এই ক্ষমতায় দিল কে? ও, আপনি তাহলে এই ত্রাসের রাজত্ব করে জিততে চান, সে আশা পূরণ হবে না ইনশাল্লাহ। আর এই যে ভারতের যে আগের মতো ভবিষ্যৎবাণী, ভারত আপনাকে আবার ক্ষমতায় বসাবে, সে আশাও পূরণ হবে না ইনশাল্লাহ। তাতে যাই হবে তাই এই দেশের জনগণ ফেস করবে, এবং এই জন্য বিপ্লব হয়েছে। কিন্তু আপনি কি বলবেন যে জামায়াতের আমিরের সাথে তো ভারতের কোনো পর্যায়ের কোনো বৈঠক হয় নাই? আমি আপনাকে দুইটা জিনিস বলি। জামাতের আমির সাহেব হচ্ছে একটা মানুষ যে প্রকাশ্যে বলে দিছে যে একটা দেশ অনুরোধ করছে যে আপনাকে আমি দেখতে আসছি, আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসছি, আপনি এই কথাটা গণমাধ্যমে দিয়েন না। সে কথাটা তিনি নিজেই প্রকাশ করে দিচ্ছেন। যেটা উনি বলছে এটা ওনা বলা ঠিক হয়নি। আমাদের কাছে সময় আসতেছে, ওনারাও আসছে, আমাদের সাথে ওনাদের দেখা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন তো, জয়শঙ্কর সাহেব আসলেন কবে? জানাজা পড়তে, তাই না? উনি অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে বসছেন? হোয়াই একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন ইন্ডিয়া বসতেছে বারবার? আপনি বলেন না একটা দেশের ফরেন মিনিস্টার আসলো, সে তো কি হবে, রাষ্ট্রীয়ভাবে হোটেলে বসুক, তার অ্যাম্বাসিতে বসুক, তিনি সংসদ ভবনে গেলেন, বসেছেন, ভালো কথা, জানা যায় অংশগ্রহণ করবেন। ওখানে কেন একটা পলিটিক্যাল পার্টির সাথে হলো? কেন আর কোনো দল নাই? সিপিবি নাই, এনসিপি নাই, কার সাথে হলো না? তাহলে আপনার সম্পর্ক কি? ইন্ডিয়া একটা দলের সাথে সম্পর্ক করতে চায়, ঠিক বিগত দিনের মতন। বিগত দিনে যেমন আওয়ামী লীগকে পছন্দ করছিল, আজকে বিএনপিকে পছন্দ করতে চায় কেন? আচ্ছা, আমরা আসছি আপনার কাছে, আবার ফিরবো। ব্যারিস্টার সাহেবের কথার একটা উদাহরণ দিই। জামাতের নায়েবে আমির ভারতে গিয়ে প্রণব মুখার্জির সাথে, ফরেন মিনিস্টারের সাথে দেখা করছে, এবং শ্রীরাধা দত্ত তার সাথে দেখা করে বলছে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব না। আমেরিকান অ্যাম্বাসেডার তিনি আগেও বলেছেন আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। এবং আজকে এখানে টকশো করছি, আজকে জামাতের আমিরের বাসায়, আজকে জামাতের আমিরের বাসায় আমেরিকান রাষ্ট্রদূত সহ আর একজন গিয়ে, এক দল গিয়ে বৈঠক করেছে। তো বৈঠক আমি যেটা নিজেও লিখেছি যে আমাদের দেশের নির্বাচনে, আমরা হতভাগ্য দেশ, আমাদের নির্বাচনে সকল পরাশক্তি অ্যাক্টিভ থাকে, এটা বুঝতে হবে। তো এখন যদি বলেন যে ভারত অমক, আগে তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে এভাবে ব্যবহার করত। এখন দেখা যায় ফ্যাসিস্ট আর ভারত এটা এখন উপলক্ষ হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে ভারতের চেষ্টা করবে, ভারত তার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে করবে। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ধরেন 30টে সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করে দিয়েছে, সব ভারতের অনুকূলের ফ্যাসিস্ট হাসিনা। এই সরকার তো একটা কথাও বলে নাই রিভাইজ করা, এবং জামাতের আমিরের পক্ষ থেকেও বলা হয় নাই, জামাত থেকেও বলা হয় নাই, বিএনপির পক্ষ থেকেও বলা হয় না। আমরা নাগরিক, আমরা তো জানতে চাই যে সব অসম চুক্তি আছে সেগুলো বাতিল হওয়া উচিত। আপনার পানি দেয় না, আপনার বর্ডার কিলিং আছে, বাণিজ্য বৈষম্য আছে, কই সে কথা তো কোনো দলের কাছে শুনি না। একজন ভারতপন্থী আমরা ট্যাগ লাগাই দিচ্ছি, আর একজন ভারত বিরোধী, কই তার পক্ষ থেকে তো বলি না, শুনি না। তো সুতরাং আমি এই জন্য বলছি এটা না, আমার কথা হচ্ছে দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে,
এই দেশের অভ্যুত্থান ঘটেছে, অভ্যুত্থানের শক্তিরা নির্বাচন করছে, তারা কেন হানাহানি করবে? তাদের ভিতরে যদি একতাবদ্ধ থাকে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে ভারতের এখানে কি করার আছে বা অন্য দেশের কি করার আছে? কিছুই করার নাই। কিন্তু আজকে অভ্যুত্থানের শক্তি দ্বিধাবিভক্ত বলে আজকে দেখেন তাদের কর্মীদের ভিতরে বিভক্তি আসছে। এটা সুতরাং এটা আমাদের কাম্য না, এটা আকাঙ্ক্ষা না। আপনাদের ব্যারিস্টার শাহরিয়ার কবির আর এবং আপনার মধ্যে একটা জায়গায় একটা বক্তব্যে আমরা মিল দেখেছিলাম, সেটি হচ্ছে যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, সেটা তিনি যেমন এখন পর্যন্ত কিছু কনফিউশনের কথা বললেন, আপনার মধ্যেও কিছু কনফিউশনের কথা বিভিন্ন সময় আপনি প্রকাশ করেছেন। আপনি কি আজকেও বলবেন যে এখন পর্যন্ত কোনো কনফিউশন আপনার ভেতরে আছে? আমি বলবো, শোনেন, আমি বলছি এখন যেটা ধরেন পোস্টাল ব্যালট, আপনি জানেন মিডল ইস্টে কয়েকটা দেশের ইয়েতে ধরা পড়ছে যে ওখানে একটা জায়গায় ব্যালট জড়ো করা হচ্ছে, এবং এইটা টার্গেট করে করে কোন সেন্টারে কে পাঠাবে কে জানে। এই ব্যালট পেপার এটা ইলেকশন কমিশনও এটা কিন্তু নোটে নিয়েছে, এবং তারা বলেছে, অ্যাকশনে বলেছে, ওখানে দূতাবাসকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার, তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে প্রয়োজনে রিপ্যাট্রিয়েট করা হবে এবং তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক, দুই হচ্ছে ভোট ট্রান্সফার। আমাদের বাংলাদেশের স্মরণকালে 7 লক্ষ ভোট ট্রান্সফার হয়েছে, এ সিট থেকে ও সিট, ও সিট থেকে ও সিটে গেছে, এবং এটা যারা পরিকল্পনা এবং কৌশল করে তাদের পক্ষে সম্ভব। এবং এমনও হতে পারে একটি দল হয়তো ধরেন তাদের ভোট তারা গুনতে পারে, ধরেন এখানে তাদের ভোট 5,000 শট আছে, 10,000 শট আছে, বরিশাল থেকে নিয়ে আসলো ঢাকা শহরের অমুক সিটে 10,000 ভোট বাড়াই দিল, তাহলে তার সিট পাস করবে, এরকম ভোট ট্রান্সফার। এখন প্রশ্ন হচ্ছে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের জুনিয়র অফিসার ধরা পড়েছে, এটাতে ধরা পড়েছে, পুলিশ ধরেছে, হ্যাঁ পুলিশ ধরেছে, এবং ইলেকশন কমিশনে এটা নোটে নিয়েছে। 3, আপনি দেখেন নারী জামাতের নারী কর্মীরা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমার কথা হচ্ছে তারা ক্যাম্পিং করতে যেতেই পারে, কিন্তু এনআইডি চায়, বিকাশ নাম্বার চায়। আপনি বলেন এনআইডি কেন পার্সোনাল, একজনের পার্সোনাল জিনিস এনআইডি কেন নেবে, কেন বিকাশ নাম্বার নেবে? বলেন বিকাশ নাম্বারের কী কাজ ইলেকশনে রিলেটেড কি? এখন জামাতের আমির নিজেই হুঙ্কার দিয়েছে নারীদেরকে হেনস্থা করা হয়েছে, আমরা এটা সহ্য করব না, 31 তারিখে সমাবেশ দিয়েছে। এটা তো মাঠ গরম করা না, মাঠ গরম করা। আমার কথা হচ্ছে যদি নারীদেরকে হেনস্থা করা হয়ে থাকে তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আর এটাও করা হোক যে বিকাশ নাম্বার কেন চাইলো, কেন এনআইডি চাইলো, এটা ইলেকশন ক্যাম্পিং এর সাথে কি সম্পর্ক আছে? আচ্ছা, তাদেরকেও যারা এই কাজ করছে তাদেরও শাস্তির আওতায় আনা হোক, কিন্তু হুঙ্কার দেওয়া তাদের এটা বরদাস্ত করা হবে না, এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে আপনি হয়তো যুক্ত করবেন হানা ভোট, একটা কনফিউশন, ভোট গণনা শেষ পর্যন্ত কত সময় নিয়ে আসলে শেষ হয় সেটাও একটা কনফিউশন। সেটা যেহেতু এবার ব্যতিক্রম হচ্ছে, আসলে এই ধরনের বিষয়গুলো যুক্ত হয়েছে। যদি আপনার কাছে আসি, আপনি আলোচনা শুনছিলেন, আপনার কাছেও কি এখন পর্যন্ত, আপনারা ইলেকশনে আছেন, এখন পর্যন্ত ইলেকশন নিয়ে আপনার মধ্যে কোনো কনফিউশন আছে? ধন্যবাদ। প্রথমত বলি যে ইলেকশন তো আসলে মানে ইলেকশনের কনফিউশন তো অনেক ধরনের, মানে হচ্ছে যে ধরেন আপনার দেশের জনগণের ভেতরে এখনো পর্যন্ত নানা ধরনের কনফিউশন আছে। যেমন ইলেকশন আদৌ হবে কিনা সেটা নিয়েও তো এখনো কনফিউশন আছে। এই যে ইলেকশন ঘোষিত হয়ে গেছে, মানুষজন মানে ইলেকশনের জন্য সবাই নেমে পড়েছেন মাঠে, তারপরে তো জনগণ প্রশ্ন করে ইলেকশন কি হবে ভাই? এটাও তো একটা কনফিউশন। তাহলে এই যে নানা ধরনের কনফিউশন, এই কনফিউশনটা আসলে আমার মনে হয় যে আসলে জারি করে রাখা হয়েছে। বাংলাদেশে এই ইলেকশনটা হওয়ার যেমন একটা প্রসেস আছে, তেমন অন্তর্লীনভাবে এটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার, এটাকে এমনকি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলার, এই সমস্ত জায়গায় এটা একটা জারি করে রাখা হয়েছে। এটা যাতে আসলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া, এটা যাতে নির্ঝঞ্ঝাটে না হতে পারে, এটাকে যাতে আসলে নানাভাবে ফয়েল করা যায়, এটার জন্য আসলে নানান ধরনের শক্তি ক্রিয়াশীল আছে। তাদের ভেতর থেকে এই ধরনের কনফিউশনগুলো তৈরি করা হচ্ছে একদিকে। অন্যদিকে আর কি মানে সরকারের ঘাটতি তো আছেই। আমি প্রথমত বলি যে সরকার এই যে মানে পুরো জায়গাটাতে এ পর্যন্ত যে পরিমাণে আসলে আমরা একটা ময়দানে দেখতে চেয়েছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সংঘর্ষ, তারপরে সহিংসতা, এগুলোকে যতটুকু মানে কমিয়ে আনার বিষয়ে যে উদ্যোগ নেওয়া দরকার ছিল, ধরেন অবৈধ অস্ত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেটা ছিল, আমাদের প্রার্থীরা যেখানে নির্বাচনে প্রচার করছেন বিভিন্ন জায়গায় টাকার খেলা হচ্ছে,
এই সমস্ত জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে যে আমাদের মানে ব্যানার ফেস্টুন এগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে। খেলাটা আসলে কোন দলের থেকে বেশি আসছে? এটা ধরেন ট্র্যাডিশনালি মানে বিভিন্ন দলের যারা আছে সবারই মোটামুটিভাবে এক এক জায়গায় এক এক ধরনের প্রার্থী আছে যারা বড় লোক তারা করছেন। আবার মানে ধরেন একটা যেমন জামায়াত ইসলামের ভাই এখানে আছেন, তারা খুবই সততার কথা বলেন, হ্যাঁ, নৈতিকতার কথা বলেন, তাদের ব্যাপারেও এই ধরনের অভিযোগ আছে। হ্যাঁ, ইসলামী আন্দোলন তারা মানে তাদের অনেক টাকা পয়সা আছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন, এরকম কথাও আছে। বিএনপির ব্যাপারেও আছে। আমি বলছি যে যারা মূলত আসলে বাংলাদেশে বহুদিন ধরে এক ধরনের ক্ষমতার সাথে সম্পর্কিত রাজনীতি করেন, প্রত্যেকের ভেতরেই কিছু না কিছুভাবে এই ধরনের টাকা ছড়ানোর যাদের আসলে সক্ষমতা আছে তাদের কাছ থেকেই আসলে এই অভিযোগগুলো আসছে। এই অভিযোগগুলোর ভেতরে আছে আবার একটা মানে ধরা যাক যে প্রচারের ক্ষেত্রে ধরেন আপনি অন্যের প্রচারের যে ম্যাটেরিয়াল ছিঁড়ে ফেলা, যেটা আসলে গতদিনে আমি বলছিলাম যে এই পর্যন্ত এইবার এইটা অনেক কম ঘটেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন এটা আবার শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি দেখছি যে ভোটের মাঠে যতটা আসলে সমতল হওয়ার কথা সেটা না হয়ে আস্তে আস্তে দিন যাওয়ার সাথে সাথে যদি প্রতিদ্বন্দ্বিতাটা অবশ্যই উপভোগ করার বিষয়, হ্যাঁ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা একটা নিয়মের ভেতর থেকে হবে, প্রতিদ্বন্দ্বিতা আইনের ভেতর থেকে হবে এবং আইনের ভেতর থেকে সবাই জনগণের কাছে যাবে, তাদের মানে যে কি বলা যেতে পারে যে তাদের হচ্ছে যে রায় সেটা তারা নিয়ে আসবে, জনগণ যাদেরকে পছন্দ করবেন তারা নির্বাচিত হবেন। এই জায়গাটা তৈরি করাটাই তো আসলে কাজ নির্বাচন কমিশনের। ধরেন যেটা গণভোট নিয়ে আজকে একটা দেখবেন নির্বাচন কমিশন থেকে হচ্ছে যে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা পারবেন না, আবার সরকার নিজে গিয়ে ওয়ার্কশপ করাচ্ছে কর্মকর্তাদেরকে নিয়ে এটা হ্যাঁ ভোট দেওয়ার জন্য। তো আমি এটা প্রথম থেকে বলে আসছি, মানে অনেকবার অনেক জায়গায় বলেছি যে সরকারের কাজ হচ্ছে গণভোট ব্যাখ্যা করা। সরকারের যে ব্যাখ্যাটা সরকার দিচ্ছেন যে আমাদের একটা সংস্কারের এখতিয়ার আছে, ফলে আমরা এটা হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারি, সেই এখতিয়ার অনুযায়ী তাদের সংস্কার করার জায়গা আছে। কিন্তু যেই সংস্কার আসলে পরবর্তী সংসদে হবে সেটার এখতিয়ার এই সরকারের নাই, এবং এই সরকারের কাজ হচ্ছে তাকে ফ্যাসিলিটেট করা। অর্থাৎ এইটা কি কি সংস্কার হবে, কিভাবে সংস্কার প্রক্রিয়া হবে, কিভাবে গণভোট হবে, এগুলো জনগণের কাছে ব্যাখ্যা করা। তাতে জনগণ সিদ্ধান্ত নেবেন হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন, সেগুলো তো তাদের ব্যাপার। কোনো রাজনৈতিক দল তারা হ্যাঁ ভোট না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে, কিন্তু সরকার এটাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে তার কাজ। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের কনফিউশন আসলে সরকারও ক্রিয়েট করেছে, এখনো রয়ে গেছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যদি আমি আজিজ যেভাবে বলছিলেন যে কনফিউশন তার মধ্যেও আছে, আপনার মধ্যে আছে, আপনারা দুইজন এই জায়গায় একমত। দ্বিমত হচ্ছে যে এই যেই সহিংসতাটা আজকে ঘটলো, গতকালকে ঘটলো, সেটা যেভাবে সামনে আসলো, সেই জায়গায় আপনাদের মধ্যে মতদ্বৈততা আছে। আপনি কি একটু বলবেন যে আজকে বিএনপির চেয়ারম্যান তিনি এক জায়গায় বলেছেন যে তলে তলে একসঙ্গেই ছিল এই 16 বছর, একদল বাইরে চলে গেছে আর একদল আছে, মানে তারা এই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। তিনি কাকে মিন করছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনার এই কথা উত্তর দেওয়ার আগে একটা জিনিস দেখাই। মানব জমিনে আসছে ভোটার সম্মানী রসিদ, কে ইস্যু করছে জানেন? ইস্যু করছে, আমি বিএনপির কথা বলবো না, আমি একদম বলেছি আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী সাহেবের কাছে কত টাকা পাওয়া যায় জানেন? 1700 কোটি টাকা। সে 1700 কোটি টাকা ঋণ খেলাফি। আচ্ছা, এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি 43 জন ঋণ খেলাফিকে যে দিলেন, এই জায়গায় সম্ভবত একটু নোকতা দিতে হচ্ছে। সম্ভবত এই কার্ডটা ভুয়া, এবং সেটা দ্য ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা দেখিয়েছে এই কার্ডটা আসলে ঠিক। আচ্ছা, যদি কার্ডটা ঠিক না তাহলে তো খুবই ভালো কথা। আমাকে এখন যে জায়গায় যাচ্ছি যে এটা যদি ঠিক হয়ে থাকে, এনআইডি আর বিকাশ নম্বর চাইছে, এরকম কোনো কিছু দেখাতে পারেনি। প্রথম কথা হলো যে মেয়েরা যখনই গেছে, আপনি একটা জিনিস ভোট চাইতে গেছে, আপনি বলতেছেন 99 কল করে এদেরকে কি করেন, এদেরকে পুলিশে ধরিয়ে দেন। আপনি এমন একটা কথা বলছেন মেয়েদের সম্পর্কে, আমাদের মায়েদের সম্পর্কে, যে কথাটা আমার মুখে আমি আনতে পারি না, বাধে না, আমি আনতেই পারি না, যে আপনি এইভাবে ভোটারকে যেতে দিচ্ছেন না। আপনি ঋণ খেলাফি এই পাঁচজনের কাছে কত টাকা ঋণ খেলাফি, আমি সেখানে অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে সবার মধ্যে। যদি একটু করে বলি, প্রথমে দেখেন ইউএসএ অ্যাম্বাসেডর বাংলাদেশে এসে প্রথমে কিন্তু কার কাছে গিয়েছেন? জনাব তারেক রহমানের কাছে গেছেন। এটা তো অন্যায় না, তার কাছে গেছেন, তিনি সমস্ত দলগুলোর কাছে যাবেন। আমি প্রশ্নটা কি করেছি? প্রশ্নটা করেছি ভারতের ফরেন মিনিস্টার এসে খালি বিএনপির সাথে কেন কথা বললো? আমি তো ইউএসএ অ্যাম্বাসেডর আসবে, সবার সাথে বসবে, এটাই তো স্বাভাবিক। ইউরোপিয়ান ইউনিয়ন আজ সকালবেলা আমির জামাতের সাথে মিটিং করছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পুরা টিমটা যে তারেক রহমানের সাথে করছেন। দ্যাটস হাউ ইজ সাপোজ টু বি। ওয়াই ইন্ডিয়া বারবার বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করব, বিএনপির সাথে কথা হবে কেন? এই যে আজকে আপনি যে কথা বলেন, আজকে সকালবেলা তারেক রহমান সাহেব আরেকটা কথা বলছে যে একটা দলকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। তাহলে তারেক রহমান চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক,
তাহলে তারেক রহমান কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? বিএনপি কি চায় আওয়ামী লীগের পুনর্বাসন? আপনি যে বলতেছেন একটা দল তলে তলে ছিল, এই কথা শোনেন। যখন আমিরে জামাতকে পুলিশ তুলে নিয়ে যায়, নিয়ে যায় রিমান্ডের মধ্যে তাকে জিজ্ঞাসা করতে আপনার অ্যাড্রেস বলেন, বলে কোন অ্যাড্রেস বলবো? পুলিশ বলে কোন অ্যাড্রেস মানে? বলে আপনারা তো আমাকে এক রাতেও একটা বাসায় থাকতে দেননি, তাহলে সারা বাংলাদেশের 11 কোটি মানুষের অ্যাড্রেস বলতে হবে। আর সেটাকেই ওই যে জন্য মাহমুদুর রহমান ভাই বলছিলেন যে আপনি 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি বাস্তবতা জানেন না। উনি বলেন না, আমি খুব বাস্তবতা জানি। উনি যে বাস্তবতা জানেন না, ওনার এই ইম্যাচিউর একটা বক্তব্য থেকে সেটা পরিষ্কার হচ্ছে। যিনি জানেন না, গুপ্ত যে বলে যেটাকে কটাক্ষ করতেছে, ওই কটাক্ষ ওনার নিজের কাছে যায়। হারেস সাহেবের ওই ডেড বডিটাকেও গোপনে মাটি দিতে হয়েছে। আপনি একটা জিনিস আজকে বলেন না কেন, সালাউদ্দিন সাহেবকে কিভাবে ইন্ডিয়াতে পাওয়া গেল? তাহলে সালাউদ্দিন সাহেবকে বর্ডার পার হয়ে চলে গেছে তা তো জানি, তাহলে কেউ না কেউ তাকে তুলে নিয়ে গেছে। তা আপনারা দুইটা শক্তি, আমি হয়তো অনেক জোরে কথা বলি, এই জন্য মানুষ বলে কেন জোরে কথা বলি, রক্তে আগুন লেগে যায়। যে আপনি এসে আজকে এই বক্তৃতাগুলো দিতে পারতেছেন এই শহীদদের রক্তগুলোর বিনিময়ে, যাদেরকে গুপ্ত বলতেছেন সেই ছেলেগুলো বুক পেতে দিয়েছিল বলে আজকে আপনি সেই জুলাই দেখেন একটা মিটিংয়ে আপনি জুলাই সনদের পক্ষে হা ভোটের পক্ষে আজ পর্যন্ত ভোট চাননি। আজকেও 3টা মিটিং করছেন, একটা মিটিংয়ে জুলাই সনদের পক্ষে হা ভোটের পক্ষে আপনি চাননি। আপনি হাদির হত্যার বিচার এখন পর্যন্ত একটা জায়গায় যাননি। আপনি যদিও কবরে যে কি করছেন, দোয়া করছেন। তার বক্তব্যে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। আমাকে একটা জায়গায় দেখান যে জুলাই সনদের উপস্থিত হয়ে বললেন যে তার কবরে ওখানে গিয়ে না এখনো বলতেছি আপনাকে আবার একটা জিনিস বলেন। আমি তো প্রথমে বলে নিলাম তার কবরের কাছে যে কবর জিয়ারত করছে। হাদি হত্যাকারী ইন্ডিয়াতে আছে, তার এই প্রতিবাদ করে যে ভারতে যারা আছে সন্ত্রাসী তাদেরকে ফেরত দিবে এবং আমার সরকারে আমি যে সরকারে যেতে পারি এদের বিচার ইনশাল্লাহ আমি করবো, তাদেরকে ফিরিয়ে নিয়েছে, এরকম কোন স্টেটমেন্ট দেখেছেন? আমিরে জামাত, বাংলাদেশ জামাতে আমি সব সময় বলতেছে আমরা তো ভারতের সাথে ভাই সম্পর্ক চাই, কিন্তু সম্পর্কটা হতে হবে ইনসাফের ভিত্তিতে। কেন একটা দলের সাথে একটা দেশের সাথে আমরা সম্পর্ক চাই? ভাই যেমন একটু আগে একটা কথা বললেন, সেটা কি বললেন দেখেন, টাকার কথা বলতেছেন। টাকার খেলা কারা কাছে হয়? আমি সেই টাকার খেলার কথা, ইঞ্জিনিয়ারিং কথা আপনি বলতেছেন, আমি আর ভাই অনিশ্চয়তা, আমাদের অনিশ্চয়তা একটা জায়গায়। সে অনিশ্চয়তার কি? আমরা দুই দল বলতেছি জাতীয় সরকার করব, আমরা দুই দল বলতেছি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আবার মাঠে যেয়ে কেন এরকম ব্যক্তিগত কথাবার্তা বলবো যে কথাগুলো হাদির রক্তকে, জুলাই বিপ্লবকে অপমানিত করে? আপনি আর একটা জিনিস দেখেন কি বলা হয়েছে, এই দল নিষিদ্ধ করার পোস্টাল ব্যালটের কথা। আরে পোস্টাল ব্যালট যদি আপনি দেখেন সেটা তো আপনি ইলেকশন কমিশনে যা অবজেকশন দিয়ে আসছেন লিখিত, সেই পোস্টাল ব্যালটগুলোকে বাতিল করা হয়েছে। আপনি এই ইস্যুটাকে আবার নিয়ে আসতেছেন কেন? আপনি তারপরে দেখেন আপনারা যেটা বল ক্যামোফ্লেক্স করা, জুলাই সনদের বিষয়ে কেন এত ক্যামোফ্লেক্স? এখানে বলছে কি জুলাই